হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখব স্পাইডারম্যান সিনেমার তৃতীয় পর্ব স্পাইডারম্যান 3। 2007 সালে মুক্তি পাওয়া এই সিনেমার আইএমডিবি রেটিং 6.2। তো আগের পর্বের ঘটনার পর এই গল্পের শুরুতে দেখা যায় এখন পুরো নিউ ইয়র্ক শহর জুড়ে সমস্ত মানুষ স্পাইডারম্যানকে খুবই পছন্দ করছে। পুরো শহর জুড়ে স্পাইডারম্যানের বেশ কিছু ভালো ভালো ভিডিও দেখানো হচ্ছিল এবং সেই একই সাথে ওর নামে বেশ কিছু বইও লেখা হয়েছিল। আর সেই সাথে দেখা যায় পিটার এখন নিজের ব্যক্তিগত জীবনটাকেও খুব ভালোভাবে সামলে নিয়েছে। ও নিজের সব কাজের জন্য এখন ঠিক মতন সময় বের করে নিচ্ছিল। এখন ও ঠিক মতন কলেজে গিয়ে নিজের পড়াশোনা করছিল। আর সেই একই সাথে ও নিজের ভালোবাসার মানুষ মেরি জেনকেও পেয়ে গেছিল। আর অন্যদিকে দেখা যায় মেরি জেন এখন অভিনয়ের সাথে সাথে গানও করত। আর এরকমই একদিন সন্ধ্যাবেলায় মেরি জেনের গানের অনুষ্ঠান দেখার জন্য পিটার ওখানে পৌঁছে গেছিল। আর ওই অনুষ্ঠানটা দেখার জন্য ওখানে হ্যারিও এসেছিল। এবার সবকিছু শেষ হওয়ার পর পিটার ওখানে হ্যারির সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যায়, কিন্তু হ্যারি ওর ওপরে প্রচন্ড রেগেছিল। সেজন্য ও পিটারের সাথে কোনোভাবেই কথা বলতে চায় না। তখন পিটার ওকে বলে, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি তোমার বাবাকে খুবই ভালোবাসতাম, আমি ওনাকে মারিনি। তখন হ্যারি বলে, তাহলে এই কথাটা তুমি আমার বাবাকে কবর থেকে তুলে ওনাকেই বোঝানোর চেষ্টা করো। আসলে হ্যারির এখনো ধারণা ছিল যে পিটারই হয়তো ওর বাবা অর্থাৎ গ্রিন গবলিনকে মেরে ফেলেছে। এবার দেখা যায় ওই অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পর হ্যারি নিজের বাবার ল্যাবে চলে এসছে, যে ল্যাবের মধ্যে ওর বাবা অর্থাৎ মিস্টার নরম্যান নিজের ওপরে বিশেষ ধরনের ওষুধ ব্যবহার করে শক্তিশালী গ্রিন গবলিনে পরিণত হয়েছিলেন। আর দেখা যায় এখন সেই মানুষের ক্ষমতা বাড়ানো ওষুধটা হ্যারিও নিজের ওপরে প্রয়োগ করেছে, যে কারণে এখন ও আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে গেছিল। আর সেই একই সাথে দেখা যায় ও নিজের বাবার মতন নিজের জন্য একটা উন্নত গ্লাইডার তৈরি করে নিয়েছিল। আর এখন ওর মাথার মধ্যে শুধুমাত্র একটাই চিন্তা চলছিল, যেভাবেই হোক পিটার পার্কার অর্থাৎ স্পাইডারম্যানের কাছ থেকে নিজের বাবার মৃত্যুর বদলা নিতে হবে। আর অন্যদিকে দেখা যায় অনুষ্ঠান শেষ হওয়ার পর পিটার মেরি জেনকে নিয়ে শহরের বাইরে একটা ফাঁকা জায়গায় ঘুরতে এসছে। আর ওরা দুজন যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন ওদের পাশেই মহাকাশ থেকে একটা ছোট্ট উল্কা এসে পড়ে, কিন্তু ওই উল্কাটা আকারে এতটাই ছোট ছিল যে এরা দুজন ওটাকে খেয়াল করে উঠতে পারেনি। এবার দেখা যায় ওই উল্কাটার মধ্যে ভেনাম নামের খুবই অদ্ভুত দেখতে একটা পরজীবী প্রাণী ছিল। এবার নিজেদের মধ্যে কথা বলে মেরি জেন আর পিটার যখন ওখান থেকে চলে আসছিল তখন ভেনাম নামের ওই বিশেষ পরজীবীটা পিটারের গাড়ির পিছনে উঠে পড়ে। আর অন্যদিকে দেখা যায় ওই শহরের একটা জেল থেকে ফ্লেন্ট মার্কো নামের একটা কয়েদি পালিয়ে গেছে, যাকে ধরার জন্য পুরো শহর জুড়ে পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু ফ্লেন্ট কোনো রকমে ওখান থেকে পালিয়ে নিজের বাড়ি চলে এসেছিল, যেখানে ওর স্ত্রী আর ওর একটা অসুস্থ মেয়ে ছিল। আর নিজের মেয়ের চিকিৎসার জন্য ফ্লেন্ট একসময় টাকা চুরি করতে গেছিল, যখন ও একটা মানুষকে খুন করে ফেলে, যে কারণে এখন ওকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। সেজন্য ফ্লেন্টের স্ত্রী ওর এই ব্যাপারটাকে একদমই পছন্দ করছিল না। ও ফ্লেন্টকে বলে, তুমি শুধু একজন সাধারণ অপরাধী না, তুমি একজন খুনি, তাই তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। তখন ফ্লেন্ট বলে, আমি ওই লোকটাকে ইচ্ছা করে মারিনি, পরিস্থিতি এমন ছিল যে আমি একজন খুনি হয়ে গেছি। এবার ওখান থেকে যাওয়ার আগে ফ্লেন্ট নিজের মেয়েকে বলে যায়, তুমি একদম চিন্তা করো না, আমি যেভাবেই হোক তোমার চিকিৎসার ব্যবস্থা করব। এবার দেখা যায় মেরি জেনকে বাড়ি ছাড়ার পর পিটার নিজের আন্টির সঙ্গে দেখা করতে এসছে। আর ও আন্ট মেয়েকে বলে, আমি মেরি জেনকে খুবই ভালোবাসি আর এখন ওকে বিয়ের প্রস্তাব দিতে চাই, যেটা শুনে আন্ট মেয়ে খুবই খুশি হয়। আর এরপর উনি নিজের হাতে থাকা পুরনো ডায়মন্ডের আংটিটা খুলে পিটারের হাতে দিয়ে বলে, এই আংটি দিয়ে একসময় তোমার আঙ্কেল আমাকে প্রপোজ করেছিলেন, আর এখন আমি চাই এই আংটি দিয়েই তুমি মেরি জেনকে প্রপোজ করো। আর পিটারও খুব খুশি হয়ে আন্ট মেয়ের কাছ থেকে ওই আংটিটা নিয়ে নেয়। এবার ওখান থেকে নিউ ইয়র্ক শহরে নিজের বাড়ি ফেরার সময় হঠাৎ করে মাঝ রাস্তায় হ্যারি একটা উড়ন্ত গ্লাইডারে করে এসে পিটারকে মারতে শুরু করে। আসলে তখন ওই শক্তিশালী ওষুধটা ব্যবহার করার পর হ্যারিও ওর বাবার মতন গ্রিন গবলিনে পরিণত হয়েছিল। আর এখন নিজের বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য হ্যারি ওখানে পিটারকে মারতে শুরু করে। আর হ্যারিকে ওই অবস্থা দেখার পর পিটার ওখানে খুবই অবাক হয়ে যায়। পিটার ওখানে বারবার বলতে থাকে, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমার বাবাকে মারিনি, উনি আমাকে মারতে গিয়ে নিজেই মারা গেছিলেন। কিন্তু হ্যারি ওর কোনো কথাই শুনতে চায় না। আর এখানে হ্যারি আর পিটারের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। একটা জায়গায় পিটারকে মারতে গিয়ে হ্যারি নিজেই আহত হয়ে যায়, যে কারণে ও সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর হ্যারিকে ওই অবস্থা দেখার পর পিটার তাড়াতাড়ি করে ওকে হসপিটালে নিয়ে আসে। আর ওখানে ডাক্তার জানায় মাথায় আঘাত পাওয়ার কারণে হ্যারি নিজের জীবনের শেষ 3-4 বছরের ঘটনা পুরোপুরি ভুলে গেছে, যে কারণে এখন হসপিটালের মধ্যে পিটার ওর সঙ্গে দেখা করার পর ও পিটারের সঙ্গে খুব ভালোভাবেই কথা বলতে শুরু করে। ও একদম ভুলে গেছিল যে একটু আগে নিজের বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য ও পিটারের সঙ্গে লড়াই করছিল। ওর শুধু এটুকুই মনে আছে যে ওর বাবা কোনো একটা দুর্ঘটনায় মারা গেছে। আর পিটার আর মেরি জেন হলো ওর খুবই কাছের ভালো বন্ধু। আর এখন হ্যারি নিজের এই স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলার পর থেকে পিটারের সঙ্গে আবার ওর ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর হ্যারির সঙ্গে আবার নতুন করে বন্ধুত্ব হওয়ার পর পিটারও বেশ খুশি ছিল। আর অন্যদিকে দেখা যায় পুলিশের হাত থেকে বাঁচার জন্য ফ্লিন্ট মার্কো শহরের বাইরে কাঁটাতারের বেড়া টপকে একটা নিষিদ্ধ জায়গায় ঢুকে পড়েছে। আসলে এই পুরো জায়গাটাকে বিজ্ঞানীরা একটা বিশেষ গবেষণার জন্য ঘিরে রেখেছিল।
কিন্তু ফ্লিন্ট এখন ওই নিষিদ্ধ জায়গায় ঢুকে ওখানে থাকা একটা গর্তের মধ্যে লুকিয়ে পড়ে। আর দেখা যায় ওই গর্তের ওপরেই বিজ্ঞানীরা একটা বিশেষ ধরনের মেশিনের সাহায্যে একটা পরীক্ষা করার চেষ্টা করছিল। এবার ওই মেশিনটা চালু হওয়ার পর ফ্লিন্ট ওখান থেকে পালানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু ও কোনোভাবেই ওখান থেকে বেরোতে পারে না। আর দেখা যায় খুবই অল্প সময়ের মধ্যে ফ্লিন্টের পুরো শরীর বালিতে রূপান্তরিত হয়ে ওখানে থাকা ধূলিকণার সঙ্গে মিশে যায়। এবার পরের দিন সকালে দেখা যায় ওই গর্তের মধ্যে পড়ে থাকা সমস্ত বালিগুলো এক জায়গায় একত্রিত হতে শুরু করেছে, আর ওগুলো থেকে আস্তে আস্তে একটা মানুষের মূর্তির মতন তৈরি হতে শুরু করেছিল। আর কিছুক্ষণ পর দেখা যায় ওই মূর্তির মধ্যে থেকে আস্তে আস্তে ফ্লিন্ট মার্কো হেঁটে বেরিয়ে আসছে। আর অন্যদিকে দেখা যায় শহরের একটা উঁচু বিল্ডিং এর উপরে লাগানো একটা বড় ক্রেন পুরোপুরি খারাপ হয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ওটা নিজের ইচ্ছা মতন এদিক ওদিক যাওয়া আসা করতে শুরু করেছে। আর এরকম ভাবেই ওই ক্রেনের ধাক্কায় সামনের একটা উঁচু বিল্ডিং এর অনেকটা অংশ ভেঙে যায়, যে ঘটনায় গোয়েন নামের একটা মেয়ে আটকে গেছিল আর এখন ও বিল্ডিং এর ওপর থেকে নিচে পড়ে যাচ্ছিল। কিন্তু স্পাইডারম্যান তাড়াতাড়ি করে ওখানে চলে এসে গোয়েনকে ওই দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে নেয়। আর দেখা যায় এসব কিছুর মধ্যেই ওই ঘটনাস্থলে এডওয়ার্ড ব্রক নামের একজন ফটোগ্রাফার চলে এসেছিল। আর ও এই সমস্ত ঘটনার ছবি তোলার সময় স্পাইডারম্যানকে বলে, এখন থেকে আমিই হলাম ডেলি বিগল খবরের কাগজের তরফ থেকে তোমার নতুন ফটোগ্রাফার। যেটা শুনে স্পাইডারম্যান একটু অবাক হয়ে ওর কথার কোনো উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়, কারণ এতদিন ধরে পিটারই স্পাইডারম্যানের ছবি তোলার কাজ করত। এবার দেখা যায় ব্রক ওই ছবিগুলো নিয়ে ডেলি বিগল কাগজের অফিসে মিস্টার জেমিসনের সঙ্গে দেখা করতে চলে এসছে। আর ওখানে ও মিস্টার জেমিসনের বেশ কিছু মিথ্যে প্রশংসা করে ওনাকে প্রভাবিত করে দেয়। আর তারপর ও বলে, আমি নিজের ছবিগুলোকে অর্ধেক দামে আপনার কাছে বিক্রি করতে রাজি আছি, কিন্তু তার বিনিময়ে আমাকে আপনার কাছে কাজে রেখে দেন, আমি আপনার কাছ থেকে কাজ শিখতে চাই। যেটা শুনে মিস্টার জেমিসন ওর উপরে খুশি হয়ে ওকে কাজে রাখার জন্য রাজি হয়ে যায়। কিন্তু তখনই পিটার ওখানে চলে আসে আর ও মিস্টার জেমিসনকে বলে, আমি বহু বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি, আর এখানে যদি কোনো চাকরি থাকে তাহলে সেটা আমার আগে পাওয়া উচিত। আর পিটারের এই কথাগুলোকে ওই কোম্পানির বাকি কর্মচারীরাও সমর্থন করে। তখন মিস্টার জেমিসন বলেন, ঠিক আছে, তাহলে তোমাদের মধ্যে থেকে যে সবার আগে স্পাইডারম্যানের কোনো অপরাধ করা অবস্থার ছবি তুলে আনতে পারবে এই চাকরিটা আমি তাকেই দেবো, কারণ আমি খুব ভালোভাবেই জানি স্পাইডারম্যান মোটেও ভালো মানুষ না, ও একজন অপরাধী। এবার দেখা যায় হ্যারি ওই হসপিটাল থেকে ছুটি পেয়ে নিজের বাড়ি ফিরে এসছে, কিন্তু এখনো অবধি ওর নিজের অতীতের কোনো কথাই মনে পড়ছিল না। সেজন্য বাড়ি ফেরার পর নিজের বাবার ছবির সামনে দাঁড়িয়ে ও বলতে শুরু করে, যদি আমার বাবার বেশ কিছু কথা আমার মনে থাকতো তাহলে খুবই ভালো হতো। তখন পিটার ওকে বলে, তুমি শুধু এটুকুই মনে রাখো যে তোমার বাবা তোমাকে খুব ভালোবাসতেন। আর অন্যদিকে দেখা যায় মেরি জেন যে থিয়েটারে অভিনয় আর গানের অনুষ্ঠান করত, এখন সেখান থেকে ওকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ সম্প্রতি বেশ কিছু খবরের কাগজে লেখা হয়েছিল মেরি জেনের গানের গলা একদমই ভালো না, যেটা নাকি দর্শকদের একদমই পছন্দ হবে না, যে কারণে এখন হঠাৎ করেই মেরি জেনকে নিজের স্বপ্নের কাজটা হারাতে হয়েছিল। এবার দেখা যায় কিছুদিন পর ওই শহরের মধ্যে স্পাইডারম্যানকে সম্মান জানানোর জন্য একটা বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর এখানে সেই সমস্ত মানুষকে ডেকে আনা হয়েছিল যাদেরকে স্পাইডারম্যান কখনো না কখনো সাহায্য করেছিল। আর ওই অনুষ্ঠানটা দেখার জন্য মেরি জেনও ওখানে পৌঁছে গেছিল। আর কিছুক্ষণের মধ্যেই পিটার স্পাইডারম্যানের পোশাক পরে সমস্ত দর্শকদের সামনে চলে আসে, যেটা দেখে ওখানে থাকা প্রত্যেকটা মানুষ খুবই খুশি হয়। আর দেখা যায় ওখানে স্টেজের ওপরে গোয়েন নামের সেই মেয়েটা দাঁড়িয়েছিল কিছুদিন আগে ক্রেন দুর্ঘটনার হাত থেকে স্পাইডারম্যান যার জীবন বাঁচিয়েছিল। এবার স্পাইডারম্যান ওখানে পৌঁছানোর পর ওখানে থাকা সমস্ত দর্শক জোরে জোরে চিৎকার করে ওই মেয়েটাকে বলতে শুরু করে যে তুমি স্পাইডারম্যানকে কিস করো। আর ওখানে সবার কথা শুনে গোয়েন আর স্পাইডারম্যান নিজেদেরকে কিস করতে শুরু করে। কিন্তু এই ঘটনাটা দেখার পর সামনে দাঁড়িয়ে থাকা মেরি জেন খুবই কষ্ট পায়, কারণ ও পিটারকে ভালোবাসতো আর ও কোনোভাবেই চাইছিল না পিটার অন্য কোনো মেয়ের সঙ্গে এইভাবে মেলামেশা করুক। এবার দেখা যায় এই অনুষ্ঠানটা চলাকালীন হঠাৎ করেই ওখান থেকে একটা বিশাল বড় বালির ঝড় বয়ে গেল। আর এই ঝড়টা ছিল আসলে ফ্লিন্ট মার্কো নামের সেই আসামিটা। আর এখন ও বালির ঝড় হয়ে উড়ে এসে একটা ব্যাংকের সামনে দাঁড়ায়। আর এখন কোনো রকম আঘাত বা বন্দুকের গুলিতে ওর কোনো ক্ষতি হচ্ছিল না, কিন্তু ফ্লিন্ট ওখান থেকে টাকা নিয়ে পালানোর আগে ওকে আটকানোর জন্য ওখানে স্পাইডারম্যান চলে আসে। আর ওখানে ফ্লিন্টের সঙ্গে স্পাইডারম্যানের বেশ ভালো একটা লড়াই শুরু হয়ে যায়। অনেকক্ষণ ধরে লড়াই করার পর শেষ মুহূর্তে স্পাইডারম্যান ওই ব্যাংকের টাকাগুলোকে বাঁচাতে পারলেও ফ্লিন্ট কোনো রকমে ওখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে দেখা যায় পিটার ঠিক করেছিল সেদিন সন্ধেবেলায় ও মেরি জেনকে বিয়ের প্রস্তাব দেবে, সেজন্য ও মেরি জেনকে নিয়ে ওই শহরের খুবই দামি একটা হোটেলে পৌঁছে যায়। আর ওখানে ওরা দুজন যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন ওখানে গোয়েন নামের সেই মেয়েটাও চলে আসে ক্রেন দুর্ঘটনায় স্পাইডারম্যান যার জীবন বাঁচিয়েছিল। আর ও পিটারের সাথে একই কলেজে পড়তো, সেজন্য এখানে পিটারকে দেখার পর ওর কাছে এসে ও বলতে শুরু করে, তুমি তো স্পাইডারম্যানের ছবি তোলো, আজ সকালে ওই অনুষ্ঠানের মধ্যে আমি যখন স্পাইডারম্যানকে কিস করছিলাম সেই ছবিটা তুমি আমাকে পাঠিয়ে দিও। আর গোয়েনের এই কথাটা শোনার পর মেরি জেন ওখানে প্রচন্ড রেগে যায়। আর ও পিটারকে বলে, তুমি ওই মেয়েটাকে কেন কিস করলে? তোমার বোঝা উচিত ছিল এই ব্যাপারটা আমার খারাপ লাগবে। কিছুদিন আগেই ও থিয়েটারে নিজের চাকরিটা হারিয়েছিল, আর আজ সকালেই ওর ভালোবাসার মানুষ ওর চোখের সামনে অন্য একটা মেয়েকে কিস করে।
আর এই সমস্ত ঘটনার জন্য পিটারের ওপরে রাগ করে মেরি জেন ওখান থেকে উঠে চলে যায়, যে কারণে পিটারের এখন ওকে বিয়ের প্রস্তাবটা দিয়ে ওঠা হয় না। এবার পরের দিন সকালে পিটার আর আন্ট মেকে পুলিশ স্টেশনে ডেকে পাঠানো হয়। আর ওখানে একজন পুলিশ অফিসার আন্ট মেকে একটা ছবি দেখিয়ে বলেন, এতদিন ধরে আমরা মনে করছিলাম ড্যানি নামের এই মানুষটাই আপনার স্বামীকে খুন করেছিল, কিন্তু আমরা ভুল ছিলাম। পরে আমরা জানতে পারি অন্য কেউ আপনার স্বামীকে খুন করেছে, আর এখন সে এই শহরের মধ্যে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। কিছুদিন আগেই সে আমাদের জেল থেকে পালিয়ে গেছে। আর এরপর ও ফ্লিন্ট মার্কোর ছবি বের করে পিটার আর আন্ট মেকে দেখিয়ে বলে, এই হলো আপনার স্বামীর আসল খুনি। আর এই ছবিটা দেখে পিটার ওকে খুব ভালোভাবেই চিনতে পারে। আর এই ঘটনাটা জানার পর পিটার প্রচন্ড রেগে গিয়ে ওখান থেকে নিজের বাড়ি ফিরে আসে, আর ঠিক করে নেয় এখন যেভাবেই হোক ফ্লিন্টকে মেরে ওর কাছ থেকে নিজের আঙ্কেলের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। আর সারা রাত ধরে ও ফ্লিন্ট আর নিজের আঙ্কেলের কথা চিন্তা করতে করতেই একটা সময় ঘুমিয়ে পড়ে। আর তখন দেখা যায় ভেনাম নামের যে পরজীবীটা উল্কাপিণ্ড থেকে বেরিয়ে পিটারের সাথে ওর বাড়িতে চলে এসেছিল, এখন সেটা আস্তে আস্তে পিটারের দিকে এগিয়ে আসতে শুরু করে। আর ও ঘুমিয়ে থাকা অবস্থায় ওর পুরো শরীরকে বাইরে থেকে ঘিরে ধরে, যেটা দেখে মনে হচ্ছিল স্পাইডারম্যান হয়তো এখন কালো রঙের অন্য কোনো পোশাক পরেছে। আর ভেনাম ওর শরীরে আসার পর থেকেই পিটার হঠাৎ করে নিজেকে আগের থেকে বেশ অনেকটা শক্তিশালী অনুভব করছিল, আর এই বিশেষ অনুভূতিটা ওর বেশ ভালোও লাগছিল। এবার সেদিন রাতে পিটার খবর পায় ফ্লিন্ট মার্কো একটা ব্যাংক লুট করার পর ওই শহরের মাটির নিচে একটা ট্রেন লাইনের উপর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেজন্য পিটার এখন তাড়াতাড়ি করে ওকে মেরে নিজের আঙ্কেলের প্রতিশোধ নেওয়ার জন্য ওখানে পৌঁছে যায়। কিন্তু এখানে আসার আগে ও স্পাইডারম্যানের পুরনো লাল আর নীল পোশাক পরার জায়গায় ভেনাম থেকে তৈরি ওই কালো পোশাকটা পরে আসে। এবার ফ্লিন্টের কাছে আসার পর পিটার বলে, তোমার মনে আছে মিস্টার বেনের কথা, যে বয়স্ক লোকটাকে তুমি গুলি করে মেরে ফেলেছিলে? উনি আমার আঙ্কেল ছিলেন, আর ওনাকে মারার জন্য এখন তোমাকে শাস্তি পেতেই হবে। আর এটা বলার পর পিটার ওকে খুব বাজেভাবে মারতে শুরু করে। এখানে দেখা যায় স্পাইডারম্যান যেন আগের থেকে অনেক বেশি হিংস্র হয়ে গেছিল। এর আগে পিটার কখনোই কোনো অপরাধীকে মেরে ফেলার চেষ্টা করতো না, কিন্তু এই কালো পোশাকটা পরার পর ওর শক্তির সাথে সাথে ওর রাগের পরিমাণটা এতটাই বেড়ে গেছিল যে এখন ও ফ্লিন্ট মার্কোকে মেরে ফেলার চেষ্টা করছিল। এবার ও ফ্লিন্টকে মারতে মারতে নিচে পড়ে থাকা একটা জলের গর্তের মধ্যে ফেলে দেয়। এবার যেহেতু ফ্লিন্টের পুরো শরীরটা বালি দিয়ে তৈরি ছিল, তাই এখন জলের মধ্যে পড়ার পর থেকে আস্তে আস্তে ওর শরীরটা ভেঙে যেতে শুরু করে। আর এটা দেখার পর স্পাইডারম্যান পাশে থাকা একটা বড় জলের পাইপ ভেঙে সেই জলের সাহায্যে ফ্লিন্টের পুরো শরীরটাকে ওখান থেকে ভাসিয়ে দেয়। আর দেখা যায় ফ্লিন্টের শরীরটা ওখানে বালির মতন ভেঙে পুরো জলের সঙ্গে মিশে যেতে শুরু করে। আর এদিকে দেখা যায় হঠাৎ করেই হ্যারি নিজের সমস্ত স্মৃতিশক্তি ফিরে পেয়েছে, আর ওর মনে পড়ে যায় যে এখন নিজের বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য ওকে স্পাইডারম্যানকে মারতে হবে। আর এখন পিটারকে কষ্ট দিয়ে মারার জন্য ও ঠিক করে মেরি জেনকে ওর জীবন থেকে আলাদা করতে হবে। সেজন্য এক রাতে নিজের উড়ন্ত গ্লাইডারে করে হঠাৎ মেরির সামনে গিয়ে হ্যারি বলে, যদি তুমি পিটারকে জীবিত অবস্থায় দেখতে চাও তাহলে আমার সমস্ত কথা তোমাকে মানতে হবে, না হলে আমি পিটারকে পুরোপুরি মেরে ফেলবো। এবার হ্যারির কথা মতন পরের দিন সকালে মেরি জেন পিটারের সঙ্গে দেখা করে, আর ওকে বলে, যেহেতু তুমি আমাকে সময় দিতে পারতে না সেজন্য তখন আমি খুবই কষ্টের মধ্যে থাকতাম, আর এখন আমার জীবনে নতুন একজন চলে এসেছে যাকে আমি ভালোবাসতে শুরু করেছি। আর এই কথাগুলো বলার পর ও পিটারের সঙ্গে পুরোপুরি ছাড়াছাড়ি করে নেয়। আসলে এখন পিটারের জীবন বাঁচানোর জন্য হ্যারির কথা মতন মেরিকে এই কাজটা করতে হয়েছিল। আর মেরির কাছ থেকে এই কথাগুলো শোনার পর পিটার ওখানে মানসিকভাবে প্রচন্ড কষ্ট পায়। আর পরের দিন সকালে পিটার হ্যারির সঙ্গে দেখা করে নিজের এই সমস্ত দুঃখের কথাগুলো জানাচ্ছিল। তখন হ্যারি বলে, হ্যাঁ আমি সবকিছুই জানি, আর মেরি যখন কষ্টের মধ্যে ছিল তখন আমি ওকে সঙ্গ দিয়েছিলাম, আর ওর জীবনে যে নতুন ছেলেটা এসছে সেটা আসলে আমি, আর ও এখন আমাকেই ভালোবাসে। আর এরপর হ্যারি মেরির নামে নানা রকম বাজে কথা পিটারকে বলতে শুরু করে, যাতে এগুলোকে শুনে পিটার মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। আর ওখানে দেখা যায় ঠিক তেমনটাই হয়। এই কথাগুলো শুনে পিটার মনে মনে প্রচন্ড কষ্ট পায়। এবার ওখান থেকে বাড়ি ফেরার পর হ্যারির ওই কথাগুলোকে ভাবতে ভাবতে পিটার মনে মনে প্রচন্ড রেগে যায়, আর ও ঠিক করে নেয় হ্যারিকে এই কাজের জন্য একটা শিক্ষা দিতে হবে। সেজন্য এখন ভেনাম থেকে তৈরি নিজের কালো রঙের পোশাকটা পরে পিটার হ্যারির বাড়িতে পৌঁছে যায়। আর ওখানে হ্যারি আর পিটার দুজনের মধ্যেই একটা লড়াই শুরু হয়ে যায়। এর আগে পিটার কখনোই হ্যারির গায়ে হাত তুলিনি বা ওকে মারার চেষ্টা করেনি, কিন্তু এখন এই কালো পোশাকটা পরার পর ও যেন কোনোভাবে নিজের রাগটাকে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না। আর এই লড়াই চলাকালীন হ্যারি একটা বোম পিটারের দিকে ছুড়ে মেরেছিল, কিন্তু পিটার সেই বোমটাকে ধরে আবার হ্যারির দিকে ফিরিয়ে দেয়, যার ফলে ওই বোম বিস্ফোরণে হ্যারি খুবই গুরুতরভাবে আহত হয়ে যায়। কিন্তু এখন হ্যারিকে ওই অবস্থায় দেখার পরেও পিটারের ওকে নিয়ে কোনো চিন্তাই ছিল না। এবার পরের দিন সকালে পিটার খেয়াল করে ডেলি বিউগল খবরের কাগজে স্পাইডারম্যানের একটা ছবি ছাপানো হয়েছে, যেখানে দেখানো হয়েছে স্পাইডারম্যান এক জায়গা থেকে টাকা চুরি করছে, আর নিচে লেখা ছিল এই ছবিটাকে তুলেছে এডওয়ার্ড ব্রক। যেটা দেখে পিটার খুব সহজেই বুঝে যায় এই পুরো ছবিটাই নকল, এটাকে ফটোশপ করে তৈরি করা হয়েছে, কারণ পিটার নিজেই স্পাইডারম্যান আর ও কখনোই এমন কোনো কাজ করেনি। এবার পিটার সঙ্গে সঙ্গে ডেলি বিউগল কাগজের অফিসে পৌঁছে যায়। ওখানে দেখা যায় স্পাইডারম্যানের এই অপরাধ করা অবস্থার ছবি তুলতে পারার জন্য এডওয়ার্ডকে ওই কোম্পানিতে একটা চাকরি দেওয়া হয়েছিল,
কিন্তু পিটার ওখানে সবাইকে জানিয়ে দেয় যে এই পুরো ছবিটাই নকল, ওটাকে ফটোশপ করে তৈরি করা হয়েছে। যেটা জানার পর এডওয়ার্ডকে সঙ্গে সঙ্গে ওই অফিসের চাকরি থেকে বের করে দেওয়া হয় আর ওর জায়গায় পিটারকে কাজে রেখে দেওয়া হয়। আর এখন এই মিথ্যে প্রতারণার কাজ করার জন্য এডওয়ার্ডকে ওই শহরের আর কোনো অফিসেই চাকরি দেওয়া হবে না। এবার দেখা যায় ভেনাম নামের এই কালো পোশাকটা পরে থাকার জন্য আস্তে আস্তে পিটারের হাব ভাব চালচলন সবকিছু বদলে যেতে শুরু করেছিল। আর অন্যদিকে দেখা যায় শহরের মধ্যে বয়ে যাওয়া ড্রেনের জলাশয়ের মধ্যে থেকে বালি মানব অর্থাৎ ফ্লিন্ট মার্কো আবার নিজের আসল শরীরে ফিরে এসেছে। এবার দেখা যায় সেদিন সন্ধ্যাবেলায় পিটার সেই রেস্টুরেন্টে পৌঁছে গেছিল যেখানে মেরি জেন নতুন নতুন নিজের কাজ করা শুরু করেছিল। আর ওখানে হঠাৎ করে বিনা কারণে ওই রেস্টুরেন্টের বাকি সমস্ত কর্মচারীর সঙ্গে পিটারের ঝামেলা বেঁধে যায়। আর এসব কিছু দেখে মেরি যখন পিটারকে আটকাতে আসে তখন ও মেরিকেও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আসলে পিটার এখন নিজের জামার মধ্যে ভেনাম থেকে তৈরি ওই নতুন পোশাকটা পরেছিল, যে কারণে এখন ও হঠাৎ হঠাৎ বিনা কারণেই প্রচন্ড পরিমাণ রেগে যাচ্ছিল আর কোনোভাবেই নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। কিন্তু এখন মেরিকে ওইভাবে আঘাত পেয়ে মাটিতে পড়ে থাকতে দেখে পিটার উপলব্ধি করে যে এখন ও আগের থেকে অনেকটাই বদলে গেছে। এখন ও বিনা কারণেই লোকজনের ওপরে রাগ দেখিয়ে তাদের সঙ্গে মারামারি করতে শুরু করে। আর এখন ও খুব সহজেই বুঝে যায় ওর সাথে এসব কিছু হচ্ছে ওর শরীরে থাকা ভেনাম থেকে তৈরি ওই পোশাকের জন্য। এবার ওই পোশাকটাকে নিজের শরীর থেকে আলাদা করার জন্য পিটার একটা ফাঁকা গির্জার ওপরে চলে আসে। কিন্তু ওখানে অনেক চেষ্টা করেও ওই কালো পোশাকটাকে পিটার নিজের শরীর থেকে কোনোভাবেই আলাদা করতে পারছিল না, কারণ এতক্ষণে ওই পোশাকটা পুরোপুরি পিটারের শরীরকে দখল করে নিয়েছিল। সেজন্য ও জোরে জোরে চিৎকার করে ওই পোশাকটাকে খোলার চেষ্টা করছিল। আর এসব কিছুর মধ্যেই ও পাশে থাকা গির্জার ঘন্টার গায়ে জোরে জোরে ধাক্কা খেতে শুরু করে। আর ওই ঘন্টা থেকে তৈরি হওয়া তীব্র আওয়াজের ফলে ওই পোশাকটা আস্তে আস্তে পিটারের শরীর থেকে আলাদা হয়ে যেতে শুরু করে, যেটা দেখে পিটার বুঝে যায় এই পরজীবীটার একমাত্র দুর্বলতা হলো আওয়াজ। সেজন্য পিটার জোরে জোরে ওই ঘন্টায় আওয়াজ করে নিজের শরীর থেকে ওই পোশাকটাকে খুলে ফেলতে শুরু করেছিল। আর দেখা যায় সেই সময় ওই গির্জার নিচে এডওয়ার্ড ব্রক নামের ওই ফটোগ্রাফারটা ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল আর ও সৃষ্টিকর্তাকে বলছিল পিটার যেন পুরোপুরি শেষ হয়ে যায়, কারণ পিটারের জন্যই ওকে নিজের চাকরিটা হারাতে হয়েছিল। এবার তখনই ও গির্জার ওপর থেকে জোরে জোরে ঘন্টার আওয়াজ শুনতে পায় আর ওটাকে দেখার জন্য এডওয়ার্ড যখন এগিয়ে যায় তখন ও দেখতে পায় ওই গির্জার ওপরে দাঁড়িয়ে পিটার ওই ঘন্টায় আওয়াজ করতে করতে নিজের শরীর থেকে ওই পোশাকটাকে খোলার চেষ্টা করছে। আর পিটারকে ওই পোশাক পরা অবস্থায় দেখে এডওয়ার্ড খুব সহজেই বুঝে যায় যে পিটারই আসলে স্পাইডারম্যান। এবার ওখানে কোনো রকমে পিটারের শরীর থেকে আলাদা হওয়ার পর ওই পোশাকটা সোজা নিচে এসে এডওয়ার্ডের শরীরে আটকে যায়, যার ফলে পিটার এখন কোনো রকমে ওই পরজীবী পোশাক থেকে মুক্তি পেলেও এখন এডওয়ার্ড ওই পোশাকের মধ্যে আটকে যায় আর আস্তে আস্তে ওই পোশাকটার পুরো শক্তি পেয়ে যেতে শুরু করে। এবার ওই পোশাকটা পরার পর এডওয়ার্ড ওই শহরের মধ্যে থেকে বালির মানব অর্থাৎ ফ্লিন্ট মার্কোকে খুঁজে বের করে। আর ও ফ্লিন্টকে বলে, আমি জানি তুমি নিজের মেয়ের চিকিৎসার জন্য টাকা চুরি করার চেষ্টা করছো, কিন্তু স্পাইডারম্যান তোমাকে এই কাজটা কখনোই করতে দেয় না। সেজন্য আমি চাই এখন তুমি আমার সাথে হাত মেলাও, যাতে আমরা দুজন মিলে একসাথে স্পাইডারম্যানকে শেষ করতে পারি। আর এখানে এডওয়ার্ডের কথা শুনে ফ্লিন্টও একরকম ভাবে রাজি হয়ে যায়। এবার যেহেতু এডওয়ার্ড জানতো যে পিটারের সবচেয়ে বড় দুর্বলতা হলো ওর গার্লফ্রেন্ড মেরি জেন, সেজন্য ও মেরি জেনকে কিডন্যাপ করে একটা গাড়ির মধ্যে বন্দি বানিয়ে সেই গাড়িটাকে ওই শহরের 40 তলা উঁচু একটা বিল্ডিং এর ওপরে জালের সাহায্যে ঝুলিয়ে দেয়। আর খুবই অল্প সময়ের মধ্যে মেরি জেনের ওই খবরটা ওই শহরের সমস্ত সংবাদ মাধ্যমে দেখানো শুরু হয়ে যায়, যেটা দেখে পিটার তাড়াতাড়ি করে আবার নিজের লাল আর নীল রঙের পুরনো স্পাইডারম্যানের পোশাক পরে ওকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। কিন্তু ওখানে যাওয়ার আগে পিটার একবার হ্যারির সঙ্গে দেখা করে আর ওকে বলে, এই কাজের জন্য আমি তোমার সাহায্য চাই, আমি একা ওদের দুজনকে হারিয়ে মেরি জেনকে কোনোভাবেই বাঁচাতে পারবো না। তখন দেখা যায় পিটারের ছোড়া ওই বোমের কারণে হ্যারির মুখের একটা অংশ খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন হ্যারি বলে, তুমি এখান থেকে চলে যাও, তুমি কোনোভাবেই আমার সাহায্যের যোগ্য না। যে কারণে পিটার ওখান থেকে নিরাশ হয়ে মেরি জেনকে বাঁচানোর জন্য চলে আসে। এবার পিটার ওখান থেকে চলে আসার পর হ্যারির বাড়ির একজন কেয়ারটেকার ওকে বলে, আমি জানি আপনার বন্ধুর উপরে আপনি প্রচন্ড রেগে আছেন, আপনি নিজের বাবার মৃত্যুর বদলা নিচ্ছেন, কিন্তু আপনার বাবা তো নিজের মৃত্যুর জন্য নিজেই দায়ী ছিলেন। যে রাতে আপনার বাবা মারা গেছিল সে রাতে আমি ওনার ক্ষত জায়গাগুলোকে পরিষ্কার করেছিলাম আর ওনার শরীরের ক্ষতগুলো দেখে আমি বুঝে গেছিলাম উনি নিজের গ্লাইডারের আঘাতেই মারা গেছিলেন। আর এখন হ্যারি বুঝে যায় যে পিটার ওর বাবাকে মারিনি, এতদিন ধরে ও সত্যি কথাই বলছিল। আর অন্যদিকে দেখা যায় মেরি জেনকে বাঁচানোর জন্য পিটার ওই ঘটনাস্থলে পৌঁছে গেছে, কিন্তু মেরি জেনের কাছে পৌঁছানোর আগেই ফ্লিন্ট মার্কো আর বালির দানব পিটারকে আটকে দেয় আর ওরা দুজন মিলে অনেকক্ষণ ধরে পিটারকে খুবই বাজেভাবে মারতে শুরু করে। এখানে পিটার একা ওদের দুজনের সঙ্গে কোনোভাবেই লড়াই করে উঠতে পারছিল না। আর একটা সময় দেখা যায় ওদের দুজনের কাছে মার খেতে খেতে পিটার একরকম ভাবে হার মেনে নিয়েছিল, ওর শরীরে যেন আর একটুও শক্তি বাকি ছিল না। কিন্তু তখনই ওখানে পিটারকে সাহায্য করে মেরি জেনকে বাঁচানোর জন্য হ্যারি পৌঁছে যায় আর ও নিজের কাছে থাকা একটা বোমের সাহায্যে বালির দানবকে অনেকটা আহত করে দেয়। এবার ওখানে পিটার আর হ্যারি দুজন মিলে এডওয়ার্ড আর বালির দানবের সঙ্গে লড়াই শুরু করে দেয় আর ওখানে এদের চারজনের মধ্যেই খুবই ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায়।
আর এই লড়াই চলাকালীন পিটার মেরি জেনকে বাঁচিয়ে পাশের একটা সুরক্ষিত জায়গায় রেখে দেয়। কিন্তু এসব কিছুর মধ্যেই এডওয়ার্ড পিটারের দুটো হাত বেঁধে ওর গায়ে একটা ধারালো অস্ত্র ঢুকিয়ে ওকে মেরে ফেলার চেষ্টা করছিল। কিন্তু তখন পিটারকে বাঁচানোর জন্য হ্যারি ওই ধারালো অস্ত্রের সামনে এসে নিজের জীবন দিয়ে দেয়। আর নিজের বন্ধুকে নিজের চোখের সামনে মারা যেতে দেখে পিটার ওখানে প্রচন্ড রেগে যায়। এবার ও খেয়াল করে ওই বিল্ডিং এর কাজের জন্য ওখানে পাশে বেশ কিছু পাইপ রাখা ছিল, আর পিটার ওখান থেকে বেশ কিছু পাইপ নিয়ে ভেনামকে চারিদিক দিয়ে ঘিরে ওই মেঝেতে পুঁতে দেয়। আর তারপর একটা লোহার রডের সাহায্যে ওই পাইপগুলো বাড়ি মারতে শুরু করে, যার ফলে ওগুলোর থেকে তৈরি হওয়া তীব্র আওয়াজে ভেনাম দুর্বল হয়ে এডওয়ার্ডের শরীর থেকে আলাদা হয়ে যায়। আর সেই সময় পিটার হ্যারির গ্লাইডার থেকে একটা বোম বের করে ভেনামের দিকে ছুড়ে দেয়। কিন্তু এডওয়ার্ড এখানে কোনোভাবেই ভেনামের ওই শক্তিটাকে হারাতে চাইছিল না, সেজন্য ওই বোমটার সাথে সাথে এডওয়ার্ডও ভেনামের দিকে এগিয়ে যেতে শুরু করে। আর ওখানে ওই বোম বিস্ফোরণে ভেনাম আর এডওয়ার্ড দুজনেই পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এবার ওখানে এডওয়ার্ড আর ভেনাম মারা যাওয়ার পর ফ্লেন্ট মার্কো অর্থাৎ বালির দানব পিটারের সামনে চলে আসে। আর ও বলে, আমি এমনটা কখনোই চাইনি, আমি তোমার আঙ্কেলকে কোনোভাবেই মারতে চাইনি। আমার মেয়ে খুবই কঠিন রোগে ভুগছিল আর ও চিকিৎসা করার জন্য আমার অনেক টাকার দরকার ছিল, সেজন্যই আমি আর আমার একজন সঙ্গী মিলে টাকা চুরি করতে বেরোই। সেদিন আমি শুধু তোমার আঙ্কেলের কাছ থেকে ওনার গাড়িটা চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে খুবই ভালোভাবে বোঝাচ্ছিলেন যে আমার এইসব অপরাধমূলক কাজকর্ম কোনোভাবেই করা উচিত না। আর উনি যখন আমার সাথে কথা বলছিলেন তখন হঠাৎ করেই পিছন থেকে আমার সঙ্গী টাকার ব্যাগ চুরি করে আমার কাছে চলে আসে। আর ওকে দেখার পর ভয় পেয়ে ভুল করে আমার হাতের বন্দুক থেকে গুলি বেরিয়ে যায়, যেটা লাগার ফলে তোমার আঙ্কেল ওখানে মারা যান। আমি কোনোভাবেই তোমার আঙ্কেলকে মারতে চাইনি, কিন্তু আমার ভুলের জন্যই উনি মারা গেছিলেন। আমি শুধু এটুকুই চাই তুমি আমার পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করো। তখন পিটার বলে, আমিও নিজের জীবনে অনেক ভুল করেছি আর আমি তোমার পরিস্থিতিটা খুব ভালোভাবেই বুঝতে পারছি, আমি তোমাকে ক্ষমা করলাম। আর তারপর ও বালির ঝড়ে রূপান্তরিত হয়ে ওখান থেকে ভেসে বেরিয়ে যায়। এবার পিটার তাড়াতাড়ি করে হ্যারির কাছে চলে আসে আর দেখা যায় ওর পাশেই মেরি জেন বসেছিল। আর এখন হ্যারির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। পিটার ওকে বলে, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, কিন্তু হ্যারি বলে এখন আর সেটা কোনোভাবেই সম্ভব না, এখন অনেক দেরি হয়ে গেছে। তখন পিটার বলে, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন হ্যারি বলে, তুমি আমার খুব ভালো বন্ধু আর এটাই সবচেয়ে বড় কথা। ওখানে আস্তে আস্তে মারা যায় আর নিজের বন্ধুকে ওইভাবে চোখের সামনে মারা যেতে দেখে ওরা দুজনই মনে মনে প্রচন্ড কষ্ট পায় আর কান্নায় ভেঙে পড়ে। এবার দেখা যায় পরের দিন সকালে হ্যারির ফিউনারেল হচ্ছিল, যেখানে পিটার আর মেরি দুজনেই পৌঁছে গেছিল। আর ফিউনারেল শেষ হওয়ার পর পিটার আবার মেরির সঙ্গে দেখা করে আর ওর সঙ্গে নিজের পুরনো সম্পর্কটাকে আবার ঠিক করে নেওয়ার চেষ্টা করে। আর মেরিও এতে পুরোপুরি রাজি হয়ে যায়। আর সেজন্য এখন ওরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। আর এখানেই এই গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।